আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 43তম পর্ব। তো আজকের পর্বে একটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের পর্বে শুধুমাত্র আমরা একটা গল্প শেয়ার করব। গল্পটা অনেক বড়, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেরিন জান্নাত, বাসায় গাজীপুর চৌরাস্তা। আমি পড়াশোনা করি ক্লাস 10-এ। আসলে আমি যে ঘটনাটা বলবো সেটা একদম সত্য ঘটনা, আমার বেস্ট ফ্রেন্ডের জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। তো আমি আর কথা বাড়াতে চাই না, মূল ঘটনায় আসি। আমি সেভাবেই বলছি যেভাবে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলেছে। তো চলুন শুরু করা যাক। আমার নাম সাইরা শেখ, বাসায় গাজীপুর চৌরাস্তা। পরিবারের সবাই আছে, আব্বু আম্মু, 3 ভাই 1 বোন। আমি সবার ছোট। আব্বু ছোট একটা ব্যবসা করে, বড় ভাই সৌদি প্রবাসী। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমি প্রাইভেট স্কুলে পড়াশোনা করি। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন হঠাৎ করে আমাদের যে গণিত টিচার ছিল তার বদলে নতুন একটা ম্যাম আসে, নাম আলিয়া ম্যাম। আর এখন থেকে সেই ম্যাম আমাদের ক্লাস নেবে। এটা শুনে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, কারণ আগে যে স্যার আমাদের গণিত ক্লাস করাতেন তিনি ছাড়া আর অন্য কেউ গণিত ক্লাস করালে আমরা ঠিক বুঝতাম না, তাই সবার মন খারাপ। এখন আমাদেরও তো কিছু করার নেই, প্রধান শিক্ষকের অর্ডার। তো আমরা সবাই নতুন ম্যামের ক্লাস শুরু করি। প্রথম ভালো লাগতো না, 2 মাস যাওয়ার পর ভালো লাগা শুরু করলো। সত্যি বলতে আমরা গণিত তেমন বুঝতাম না, কিন্তু নতুন ম্যাম অনেক সুন্দর করে অঙ্ক করাতেন। আস্তে আস্তে আমার ম্যামকে অনেক ভালো লেগে যায়। মাঝে মাঝে আমি আর আমার বান্ধবী মেহেরিন ম্যামকে চকলেট আর বড়ই এগুলো দিতাম। বেশি দিতাম আমি, ভালো লাগতো আমার, কারণ আমরা বন্ধুর মতন হয়ে গিয়েছিলাম। এভাবে 1 বছর চলে যায়। নতুন বছর উপরের ক্লাসে উঠলাম, রোল 6 হয়েছে। আমি অনেক খুশি, আমার পড়াশোনা ভালো লাগতো। এভাবে অনেক দিন চলে গেছে, কিন্তু এই ম্যামকে এখন আর দেখি না। তারপর অন্য আরেকটা ম্যামকে জিজ্ঞেস করি, উনি বলেন আলিয়া ম্যাম চলে গেছে, উনার যেটা তো ভাইয়ের স্কুলে। শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এরপর এভাবে 4 বছর কেটে গেল। এর মাঝে একবারও আলিয়া ম্যামের সাথে আমার দেখা হয়নি, কিন্তু আমার মাঝে মাঝে মনে পড়তো। কেন মনে পড়তো জানি না। আমি ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষা শেষ করে 5 কিংবা 7 দিন হলো বাসায় আসি। হঠাৎ এক শনিবার সকালে আমার জীবন বদলে দিল। সেই শনিবার যে আমার জীবনে শনি নিয়ে আসবে আমি কখনো কল্পনা করিনি। সেদিন বাসায় ছিলাম আমি আর আমার বড় আপু। আব্বু আম্মু বাজারে গেছে। তো তখন ফাঁকা বাসায় আমরা 2 বোন শুধু সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রুমে বসে টিভি দেখছিলাম। তারপর আমি এমনিতেই রুম থেকে বের হয়ে সিঁড়িতে নামতেই হঠাৎ করে দেখি সেই ম্যাম, সাথে আরো 2 জন মহিলা। জানি না ওরা কারা। আমি ওনাকে হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর সালাম দিয়ে বললাম, কেমন আছেন ম্যাম? উনি সালামের জবাব দিয়ে বলল, ভালো, তুমি? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। এই বলে আমি অন্য রুমে চলে গেলাম। তারপর আপু ওদের রুমে নিয়ে বসতে দিল, নাস্তা দিল, কিন্তু আমার সাহস হলো না ওদের সামনে যাবার, কারণ আমি ওনাদেরকে হঠাৎ দেখে অবাক হয়ে গেছি। আর আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতদিন পর কেন আসছে, তাও আবার আমার বাসায়। আমার বাসায় তো ওনাকে আমি ছাড়া আর কেউ চিনে না, তাহলে কি জন্য আসছে? একবার মনে হয়েছিল আমার জন্য আসছে কি, তারপর মনে হলো আমার কাছে কেন আসবে। এসব ভাবছিলাম আর আপুর ফোন দেখছিলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো বাসায়। 1 ঘন্টা হবে তারা কথা বলছে, কিন্তু কি কথা বলছে আমি জানি না, কারণ আমি ওই রুমে যাইনি। আর যাব কি করে, সব বড়রা কথা বলছে তাই যাইনি। তারপর যা হলো আমি সত্যি অনেক অবাক হয়েছি, কারণ আলিয়া ম্যাম আমার ছবি তুলতে আসছে এই রুমে। তারপর উনি ছবি তুলে চলে গেল। এভাবে 6 দিন চলে যায়। তারপর শুক্রবার বিকালে ওনারা আবার আসলো, কিন্তু এবার আসলো 2টা ছেলে আর 3 জন মহিলা। আমি এখনো কিছু বুঝতে পারছি না, কারণ তাদের কাউকেই আমি চিনি না। হঠাৎ আমাদের বাসায় আসছে। আর তার চেয়ে অবাক করা বিষয় হলো মহিলাগুলো আমার কাছে আসছে। কাছে আসতে আমি সালাম দিয়ে দাঁড়ালাম। এরপর একজন বলল, আমি তোমার আলিয়া ম্যামের মা। তখন আমি বললাম, আন্টি কেমন আছেন? আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসেন। কিছুক্ষণ পর ওনারা চলে গেল। 2টো ছেলে বসেছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে এগুলো। 6 দিন আগে আলিয়া ম্যাম আসছে, আর এখন তার মা আসছে সাথে আরো লোক নিয়ে। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ আপু এসে বলল, শাড়ি পরবা না 3 পিস? আমি বললাম কেন? আব্বু আপুকে বকা দিয়ে বলল, ওকে আগেই তৈরি করে রাখবি না? আমি একদম চুপ। তারপর আব্বু বলল, তাড়াতাড়ি তৈরি হও। আমি কিছু বললাম না, কি বলবো। আমি একটা নীল শাড়ি পরলাম, মানে আপু পরিয়ে দিল, কারণ আমি শাড়ি পরতে পারতাম না। তারপর আমাকে সাজিয়ে ওই রুমে নিয়ে গেল যে রুমে সবাই বসেছিল। আমি জানি না আমাকে কেন সাজিয়েছে, কেনই বা ওনাদের সামনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আম্মু নাকি আপু বলল ওনাদের সালাম দিতে। সঠিক মনে নেই কে বলেছিল কথাটা। তারপর আমি সালাম দিলাম। কেন জানি আমার অনেক ভয় করছিল। আমার তো পরিবারের সবাই এখানে আছে, তাও কেন আমার এত ভয় হচ্ছে। তারপর একজন মহিলা বলছেন, আরিয়ান মেয়ে পছন্দ হয়েছে?
আমি কিছু শুনতে পাইনি, কারণ আমি মাথা নিচু করে বসে আছি আর ভয়ে আমার হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে। আবার উনি বললেন, আয়ান তুমি দেখো না কেন, তোমার ভাবি হবে, কিছু জিজ্ঞেস করার আছে? আয়ান বলল, না ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে। তারপর আমাকে আপু নিয়ে চলে আসলো। আমি অন্য রুমে এসে চুপ করে পড়ার টেবিলে বসে আছি আর বইগুলো খুলছি আর বন্ধ করছি। 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ওনারা কেউ যাচ্ছে না। ছেলে নাকি বলেছে বিয়ে করলে এই মেয়েকেই করব, নাহলে আবার বিদেশ চলে যাব, দেশে থাকবো না। এই কথাটা বিয়ের পর আপু বলেছে। এখন আমি বুঝতে পারছি যে আমাকে দেখতে আসছিল। নিজের অজান্তে চোখ থেকে পানি ঝরে পড়লো যে মেয়েটা রাত 9টা বাজলে আর চোখ মেলে তাকাতে পারে না, আর সে 11টা পর্যন্ত সজাগ। কিছুক্ষণ পর আমার মেজো আপু আসলো অফিস থেকে। রুমে এসে আমাকে দেখে একটু অবাক হয়ে বলল, কি রে, তুই এখনো ঘুমাসনি? আমার এমন কোনো দিন মনে নেই যে তোকে এসে সজাগ পেয়েছি। কি হয়েছে তোর? আমি কান্না করে দিলাম আর বললাম, আমি এখন বিয়ে করতে চাই না আপু, আমি পড়াশোনা করতে চাই। আপু বলল, কি, কিসের বিয়ে? কে বলেছে? আমি তো এখনো বিয়েই করিনি। তাহলে তোর বিয়ে মানে? বললাম, আজকে আমাকে দেখতে আসছিল, তুমি তো এখন বিয়ে করবে না, তাই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি এখন বিয়ে করব না। এই বলে আমি আবার কেঁদে দিলাম। আপু বলল, দাঁড়া, আসতেছি। এই বলে আব্বু আম্মুর কাছে চলে গেল। আমি জানি না তারা আপুকে কি বলেছে, কিন্তু ওদের সাথে দেখা করে আসার পর আপু অনেক রেগেছিল। মনে হচ্ছিল এখনই সবকিছু ভেঙে ফেলবে। আপু আমাকে বলল, চিন্তা করিস না, আমি আছি। এই বলে আমাকে তার ফোনটা দিয়ে বলল, তোর সাথে যদি জোরাজোরি করে তাহলে আমাকে ফোন দিবি, আর আমি দেখছি কি করা যায়। বেশি কিছু করলে পুলিশকে ফোন দিবি, নাম্বার আছে, না হলে আমি নিয়ে আসবো। কাজের অনেক চাপ, নাইলে ছুটি নিতাম। হঠাৎ আপু বলল, এসব কি ভাইয়া জানে? বললাম, আমি জানি না আপু। আপু বলল, আচ্ছা, আমি কথা বলবো ভাইয়ার সাথে, চিন্তা করিস না। তারপর আমরা 2 বোন একসাথে ঘুমালাম। সকালে আপু অফিসে যাওয়ার আগে আমাকে বলল, চিন্তা করিস না, আব্বু বলেছে এই বিয়ে হবে না, ওদের না করে দিয়েছে। আচ্ছা, আমার লেট হচ্ছে। এই বলে আপু চলে গেল। আপু কিন্তু তার ফোন আমাকে দিয়ে গেছে কিছু হলে তাকে জানাতে, কিন্তু কিছুই হয়নি। আমি অনেক খুশি, কিন্তু খানিক সময়ের জন্য ছিল এই খুশি। 1 সপ্তাহ যেতেই 15 ডিসেম্বর 2021 রাতে যা হলো আমার সাথে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাত তখন 9টায়, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনেকগুলো পুরুষ মানুষ আমাদের বাসায় আসে। বড় আপু আমার রুমে এসে বলল, সাইরা ওঠো। আমি শুধু হুঁ বললাম, তারপর আর ডাকিনি। কিছুক্ষণ পর আব্বু এসে বলল, সাইরা। আমি বললাম, কি হয়েছে? আব্বু বলল, ওঠো। আমি বললাম, কেন? আমি উঠে বসলাম। আপু নতুন একটা ওড়না দিয়ে বলল, এটা গায়ে দাও। আমি বললাম, কেন? আব্বু আমার হাত ধরে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, ওই রুমে কিছু লোক আসছে। বললাম, আমি কি করব? বলল, কিছু না, শুধু একটা সাইন করবে, তাহলেই হবে। বললাম, আমি কেন করব? আব্বু আর কিছু বলেনি, আমার হাতটা ধরে নিয়ে গেল ওই রুমে। আমি সবার উদ্দেশ্যে সালাম দিলাম। অনেকগুলো আধা বয়সী পুরুষ ছিল, একজনের হাতে অনেকগুলো কাগজপত্র। উনি আমাকে বলল, মামুনি, এখানে আসো। আব্বু বলল, যাও। আমি এগিয়ে গেলাম। তারপরে উনি কাগজগুলো টেবিলে রাখলেন। আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমি বললাম, সাইরা। উনি বলল, সুন্দর নাম, এখন তুমি তোমার নামটা এখানে লিখো। এই বলে কলমটা হাতে ধরিয়ে দিল। আমি হাতে কলমটা নিলাম। কি করব বুঝতে পারছিলাম না। আব্বুর দিকে কয়েকবার তাকালাম। আব্বু বলছে, সাইন করো। আমি জানি না আমি কোথায় করব আর কেন করব। তারপর উনি আবার বলল, সাইন করো। আসলে উনি উকিল ছিল, আমি আগে জানতাম না, এই রুমে এসে জানলাম। যাই হোক, তারপর আমি সাইন করলাম। মোট 2টো সাইন। আবার আমার আঙ্গুলের 2টো ছাপ নিল। আমার সাইনের উপরে আরেকটা সাইন, নাম আরিয়ান। এখন আমার মনে অনেক বড় একটা প্রশ্ন উকি মারছে। হঠাৎ করে আব্বু বলল, হয়েছে, এবার তুমি অন্য রুমে যাও। আমি আবার ওনাদের সালাম দিয়ে চলে আসলাম। অন্য রুমে এসে আমি বড় আপুকে জিজ্ঞেস করছি, কি হয়েছে এগুলো? আমার সাইন নিল কেন? আপু বলল, কাবিন হয়েছে। আমি বললাম, মানে কিসের কাবিন? আপু বলল, তোমার বিয়ের। বড় আপু বলল, আমিও আব্বুকে অনেক বুঝিয়েছি, এমনকি ভাইকেও ফোন দিয়ে বলেছি, কিন্তু আমাদের কারো কথা উনি শোনেননি। আমি কিছুক্ষণ আগেও বলেছি, আব্বু, সাইরা অনেক ছোট, একে বিয়ে দিও না, মাত্র 14 বছর। ও পড়ছে পড়ুক, আর তোমার ছেলেও দেশে আসুক। আমরা সবাই চাই আমাদের ছোট বোনটাকে আমরা সবাই একসাথে বিয়ে দিব। কসম বোন, বিশ্বাস কর, আব্বু আমার কথা শোনেনি, উল্টো আমাকে একটা থাপ্পড় মেরেছে। তাই আমি আর কিছু বলিনি, নিচের রুমে গিয়ে বসেছিলাম। আমি জানি বড় আপু কথাগুলো সত্যি বলেছিল, কারণ আমি আমার বাবাকে চিনি, উনি কারো কথা শোনেন না। বড় আপু ভাইয়ার বিয়ে তিনি জোর করেই দিয়েছেন। তারপর এই লোকগুলো চলে গেছে। আমি রুমে একা একা কান্না করছি আর বলছি, আমার জীবনটা শেষ। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা 30 বাজে। কান্না থামিয়ে ক্যালেন্ডারে আজকের তারিখটার মাঝে
গোল ঘোরাতে ঘোরাতে বললাম, আমি জানি আমার জীবন আজ থেকে শেষ। কেন আব্বু আমাকে 14 বছর বয়সে বিয়ে দিল? আমার জীবন কেন আমার মতো কাটাতে পারলাম না? ইচ্ছে ছিল পুলিশ হব, কিন্তু আমি এখন একজনের বউ হয়ে গেছি। আব্বু কি করে পারলো আমাকে এভাবে বিয়ে দিতে? আর ওই ছেলেকে তো আমার পছন্দ না। ওই ছেলের বয়স 30 পেরিয়ে গেছে, আর আমার বয়স মাত্র 14 বছর। তার চেয়েও বড় কথা, আমি জানি না আজকে আমার বিয়ে। কেউ আমাকে বলার প্রয়োজনও মনে করলো না। ক্যালেন্ডারের এই তারিখ আমি কখনো ভুলবো না, কারণ আমার মন বলছে সামনে আরো অনেক খারাপ কিছু হতে চলেছে আমার সাথে। আমি এভাবে অনেক কান্না করে শুয়ে গেছি। রাতে খাওয়া হয়নি। 11:35 মেজো আপু আসলো। এসে দেখলো আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলাম। আপু বলল, কি হয়েছে? ওরা আবার কি করেছে? আমি অনেকক্ষণ পর স্পষ্ট গলায় বললাম, আমার বিয়ে হয়েছে। এই বলে আবার কান্না করছি। আপু বলল, কি বললি? বিয়ে হয়ে গেছে মানে? আমি আরো জোরে কান্না করছি। আপু আমাকে আর কিছু বলল না, সোজা চলে গেল রুমে। রুম থেকে বের হয়ে আব্বু আম্মুকে অনেক জোরে চেঁচিয়ে ডাকছে, কই তোমরা? আমিও বেরিয়ে দরজার সামনে আসতেই আব্বু আর আম্মু বের হয়ে আসলো। আপু বলল, কি শুরু করলা? সাইরা এসব কি বলছে? ওর নাকি বিয়ে হয়ে গেছে? মানে কি? এত বড় একটা কাজ করলে অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না। আমি কি কেউ ছিলাম না? যখন তুমি ওর খরচ চালাতে পারো না, তখন আমি ওর দায়িত্ব গ্রহণ করেছি। ওর বয়স তো হতে দিতে, পড়াশোনা তো শেষ করতো। এতই বোঝা মনে হলো যে ওর জীবনটাই নষ্ট করে দিলে। তোমাদের মতো কিছু বাবা মা আছে এই সমাজে, যারা সন্তানের শত্রু হওয়ার জন্য যথেষ্ট। আব্বু বলল, ভালো ছেলে, 2 মাসের ছুটিতে আসছে। ওরা বলেছে বিয়ের পর আমাদের বাসায় থাকবে, এখানে থেকে পড়াশোনা করবে। আপু বলল, এখন আর কিছু বলার দরকার নেই, তোমরা যা করার করে ফেলেছো। কিন্তু আমার একটা কথা মনে রেখো, আজ থেকে আমার জন্য আমার বাবা মা, এমনকি সাইরাও মারা গেছে। আর আমি এখানে আর থাকবো না। আরও আগেই আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু ছিলাম আমার বোনের জন্য। কিন্তু আজ থেকে তো আর সেও থাকবে না। আমি আর থাকবো কেন এখানে? এই কথাগুলো বলে আপু রুমে এসে তার জামা কাপড় গোছানো শুরু করলো। আব্বু আম্মু এসে বলল, এমন করিস না, দেখ যা হবার হয়ে গেছে। কাল ওনারা সবাই সাইরাকে নিতে আসবে, তুই তোর বোনের বিয়েতে থাকবি না? তারপর আপু বলল, বোন মারা গেছে, আর বোনের বিয়ের জন্য আমাকে থাকতে বলছো? তোমাকে অনেকে জিজ্ঞেস করবে তোমার মেজো মেয়ে কোথায়। বোনের বিয়েতে কেন বড় বোন নেই? তুমি লোকের প্রশ্নের ভয়ে আমাকে থাকতে বলছো আব্বু, তাই তো? আমি কখনো এখানে আসবো না, তোমরা মরলেও না। আপু আমার দিকে একবার তাকালো, তারপর হাতে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। আব্বু আম্মু বড় আপু সবাই ওর পিছে যাচ্ছে। আমি শুধু অসহায়ের মতো এসব দেখছি, কারণ আমার কিছু করার নেই। না আমি আপুকে আটকাতে পারবো, না এই বিয়ে না করতে। হ্যাঁ পারবো, শুধু কান্না করতে, তাও আবার গোপনে। আপু তার বান্ধবীর বাসায় চলে গেছে। এখানে আমি আপুকে কোনো দোষ দিব না, কারণ এসব জানতো না, তাও চেষ্টা করেছে বিয়ে ভাঙার। একটা কথা মানুষ ঠিকই বলে, বাইরে 1000 জনের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু আমরা আমাদের আপনজনের সাথে যুদ্ধ করতে পারি না। আমার আজও ঠিক মনে পড়ে না সেই রাতে আমি কখন ঘুমালাম। আমার শুধু মনে আছে মেঝেতে বসে পা দুটো জড়ো করে কান্না করছিলাম। সকালে আমি মনে হয় 9টায় ঘুম থেকে উঠেছি। আমার জীবনের ভয়ানক সকাল ছিল সেটি। সে সকালে আমাকে অনেক অচেনা একটা মানুষ মনে হচ্ছিল, কারণ প্রতিদিনের মতো আমাকে কেউ বলে না, সাইরা এটা কর ওটা কর। শুধু আম্মু এসে জিজ্ঞেস করছে, খিদে পায়নি? অল্প খাবার আনি, পরে আবার কিছু খেতে পারবি না। নিজেকে দেখে মনে হচ্ছে আমি বুঝি কারো বাসায় বেড়াতে আসছি, না হলে স্বপ্ন দেখছি। আমার ভাবা স্বপ্নটা ভেঙে যায় তখন, যখন জানালা দিয়ে দেখি বাড়ির পিছনে আমার বিয়ের রান্না করা হচ্ছে। 11টা যখন বাজে, বড় আপু এসে বলল, গোসলের আগে হলুদ দিয়ে দেই, কারণ হলুদের অনুষ্ঠান তো করা হলো না। তারপর বড় আপুর সাথে কাকার এক মেয়ে আর কিছু মেয়ে মিলে হলুদ শাড়ি পরিয়ে হলুদের অনুষ্ঠানে যেভাবে মেয়েদের সাজানো হয়, আমাকেও সাজানো হলো। তারপর আমার গায়ে হলুদ দিয়ে দেয়, কিছু ছবি তুললো। এই ছবিগুলো যদি হঠাৎ করে চোখের সামনে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, না চাইতেও চোখে পানি চলে আসে। যাই হোক, তারপর আমি গোসল করে আসলাম। আমার অনেক ঠান্ডা লেগেছিল, কারণ অনেক শীত ছিল। আমি একটা টপস পরে উপরে চাদর গায়ে দিয়ে আমার বড় আপুর রুমে এসে বসে আছি। আম্মু খাবার আনছিল, বাট আমি খাইনি। আমার খিদে যেন মরে গেছে। তারপর কিছুক্ষণ পর বরযাত্রী আসে। বরের জন্য ছোট একটা গেট বাঁধা হয়। গেট পার করে সব বরযাত্রী, সব মেয়েরা আমার কাছে আসছে। তাদের মধ্যে থেকে ম্যাম আমাকে বলছে, কেমন আছো সাইরা? আমি সালাম দিলাম, তারপর বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? উনি বলল, ভালো। তারপর ওরা যে ব্যাগ এনেছে তা থেকে বিয়ের শাড়ি, গহনা, কসমেটিক, মেকআপ বক্স আরো অনেক কিছু বের করলো। ওদের সাথে পার্লার থেকে এক মেয়ে আসছে। সেই মেয়ে আমাকে শাড়ি পরিয়ে দিল, মেকআপ করালো, একদম বউ সাজিয়ে দিল। 1 ঘন্টা সময়ের মধ্যেই আমাকে বউ সাজিয়ে বসিয়ে রাখলো। বরযাত্রী খাওয়া শেষ করে বিয়ের কাজের প্রস্তুতি নিল। কাজীর হাতে খাতা নিয়ে এসে খাতা থেকে অনেক কিছু পড়ে বলল, তুমি কি কবুল করেছো? আর এই কথাটা অনেকবার বলল।
আমার অনেক জোরে কান্না আসছিল। পাড়ার এক দাদি আমার সাথে বসেছিল, বলল আলহামদুলিল্লাহ। 5-6 মিনিট চুপ থাকার পর বললাম আলহামদুলিল্লাহ। সবাই বলছে বউ কবুল বলেছে। তারপর হয়তো কাজী জামাইয়ের কাছে গেছে। নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়লাম। অপরিচিত মানুষটার সাথে বিয়ের কাজ শেষ, সবাইকে মিষ্টি মুখ করানো হলো। তারপর যখন বরযাত্রী চলে যাবে বলছে, আমার গলা শুকিয়ে যায়। আমার আব্বু রুমে আসলো। যে রুমে আমি, আমার বড় আপু, আমার শ্বশুর আরও অনেকে ছিল। আব্বু আমার হাত আমার বরের হাতে এক করিয়ে দিয়ে বলল, এতদিন সাইরা আমার হেফাজতে ছিল, আমার আদরের ছোট সন্তান। সে এখনো অনেক ছোট, কখনো যদি ভুল করে বুঝিয়ে শাসন করো। তুমি তার চেয়ে বড় বুদ্ধিমান, সবকিছু মানিয়ে নিও বাবা। আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। আমার বর বলল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি কখনো ওকে কষ্ট দিব না, আমি সব সময় খুশিতে রাখবো। তারপর আব্বু আমাকে কোলে করে গাড়িতে উঠিয়ে দিল। আমি আব্বুর কোলে উঠে অনেক কান্না করছি আর বলছি, আমি যাব না আব্বু, প্লিজ আমাকে নিয়ে যেও না। আব্বু আমাকে বলল, মা কান্না করো না, আজ থেকে ওনারা যা বলবে তাই শুনবে, জামাইয়ের কথা মতো চলবে, আর তোমার যখন ইচ্ছে করবে চলে আসবে, সমস্যা নেই। গাড়িতে উঠে অনেক ভয় হচ্ছিল, অনেক কান্না করছি। আমার সাথে আমার বর আর বড় আপু বসলো। যেহেতু বিয়েটা পাশের গ্রামেই হয়েছে, তাই দুলাভাই সাথেই গেল। মনে হয় 12 থেকে 15 মিনিট গাড়ি চললো। তারপর আমার শ্বশুর বাড়ির সামনে গাড়ি থামলো। এখানে গান বাজছে, অনেকে নাচানাচি করছে, বলছে বউ এসেছে, বউ এসেছে। সবাই গাড়ির সামনে ভিড় জমালো। তারপর আমাকে একজন কোলে করে বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বরণ করে রুমে নিয়ে গেল। আপু আর দুলাভাই 1 ঘন্টার মতো থেকে চলে গেল। আমি অনেক না করেছি, তাও চলে গেছে। বলছে কাল সকালে আসবে। ওরা চলে গেল। এখানে আমি কাউকে চিনি না। আমার অনেক ঠান্ডা এবং অনেক ঘুম পাচ্ছিল। তারপর আমাকে খাবার খাওয়ানোর জন্য বলছিল, না করেছি আমি, কারণ আমার অনেক ঠান্ডা এবং অনেক ঘুম পাচ্ছিল। মনে হয় সেই রাতে আমি 2টা বাজে ঘুমাইছি। আমার ভালো মতো ঘুম হয়নি, কারণ সারা রাত গান বাজনা, মানুষের চেঁচামেচি, আর নতুন বউ কি করে দেখতে আসে। সেই রাতে আমার সাথে ম্যাম আর আমার শাশুড়ি ছিল। সকাল 6:05 বাজে আমার ম্যাম আমাকে ডাক দিল, বলল উঠে ফ্রেশ হয়ে নাও। আমার অনেক ঘুম পাচ্ছিল, কখনো এত রাত জাগিনি, আবার সেই সকালে উঠতে হবে, তাও আবার এত ঠান্ডায়। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রুমে আসলাম। তারপর ম্যাম ফল কেটে আনলো, সাথে অনেকগুলো চকলেট, আর বলল এগুলো খাও, সবগুলো খাবে। আমি বললাম এখন খাবো না। বলল খাও। তারপর আমি একটা চকলেট থেকে একটু মুখে দিলাম। তারপর মামের সাথে বাইরে হাঁটতে বের হলাম। তাদের বাড়ি ঘুরে দেখলাম, বিয়ের ডেকোরেশন দেখলাম। 10 মিনিট পর রুমে চলে আসলাম। 7টা বাজতেই কত মানুষ বউ দেখতে এলো। আসলে গ্রামে বিয়ে হলে এমনই হয়। আমাকে সবাই দেখার কারণ ছিল, এই গ্রামের মানুষ আমার আব্বুকে চিনত। 10:30 বাজতেই আমাকে ওরা গোসল করিয়ে একটা শাড়ি পরিয়ে দিল, মেকআপ করলো, কারণ আজ বউ ভাতের অনুষ্ঠান। আমি জানি না কি হচ্ছে এসব। দুপুরে আমার ফ্যামিলির সবাই আসলো, আমার মেজো বোন বাদে, জানি সে আসবে না। প্রতিবেশীও অনেকে এসেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, শুধু আমার ফ্যামিলির লোকরা বাদে। সবাই একসাথে পিক তুললো বর বউয়ের সাথে। আমার ফ্যামিলির সবাই চলে যাচ্ছে। আমি বললাম আমিও যাব, এখানে আমার ভালো লাগছে না। আম্মু বলল কাল তুমি জামাইয়ের সাথে আসবে। আমি বললাম আজ কেন না। আম্মু বলল এটা নিয়ম। তারপর ওনারা চলে গেল। আজ আমার বাসর রাত। আমি বাসর রাতে কি হয় জানি না। 14 বছর বয়স, কি জানবো। বর্তমানে আমার বয়স 18, আর এখন জানি বাসর রাত মানে কি। তখন আমার বয়স ছিল 14 বছর। আমাকে নতুন শাড়ি পরিয়ে সাজিয়ে রুমে নিয়ে গেল, ফুল দিয়ে ঘরটা সাজানো। দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছিল, কারণ তখন রাত 1টা বাজে। আমার বর আসার আগেই ঘুমিয়ে পড়েছি আমি, অনেক ঘুম পাচ্ছিল তাই। তারপর আমার বর আরিয়ান আমাকে ডাকলো। আরিয়ান বলল, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তবে এটা বলেছিলাম, আল্লাহ তৈরি সব মানুষ সুন্দর। আসলে এই কথাটা আমি বইয়ে পড়েছিলাম, সেটাই বলেছি। তারপর আমার বর আমাকে একটা আংটি পরিয়ে দিল আর বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম আমার অনেক ঘুম পাচ্ছে। আরিয়ান বলল, ওকে ঘুমাও। এখন পর্যন্ত যা বলছি আপনাদের হয়তো মনে হচ্ছে আমি অনেক লাকি, অনেক সুন্দর ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে। আমার বর অনেক ভালো মানুষ। আসলে ভালো না খারাপ, পুরো কাহিনীটা শুনলেই বুঝতে পারবেন। তারপর সকালে ঘুম থেকে উঠি। আরিয়ান বলল, গোসল করে নাও। আমি মনে মনে বলছি, এত সকালে কেন গোসল করব এই ঠান্ডার মাঝে? তারপর আর গিয়ে গোসল করলাম। ট্যাঙ্কির পানি এতটাই ঠান্ডা ছিল যা জমে যাচ্ছিলাম আমি। তারপর বাইরে বারান্দায় চেয়ারে বসলাম রোদে। মনে মনে আমি খুশি, আজকে বাসায় যাব। এই 2 দিনে মনে হচ্ছে আমি কত বছর কাটিয়ে ফেললাম। বিকালে গাড়ি করে আমাদের বাসায় আসলাম। আমি যখন আমার রুমে আসলাম, মনে হলো কতদিন পর বুঝি নিঃশ্বাস নিলাম। আমাদের বাসায় 2 দিন থাকলাম। এই 2 দিন আরিয়ান আমার সাথেই ছিল, রাতেও একসাথেই ছিলাম।
তারপর যখন ওদের বাসায় যেতে বলল তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে বললাম আমি ঘুমাবো, আমি কিছু খাবো না, আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি। হঠাৎ আরিয়ান আমার গায়ে হাত দিল, আমি ভয় পেয়ে গেলাম। আরিয়ান বলল, দেখো আমি পুরুষ মানুষ, আমার চাহিদা আছে আর সেটা তোমার পূরণ করতে হবে। আমি আগামাথা কিছুই বুঝলাম না। আমি বললাম প্লিজ আমাকে ঘুমাতে দেন। বিয়ে হবার পর থেকে একদিনও ঠিক করে ঘুম হয়নি, প্লিজ আমাকে একটু ঘুমাতে দেন। আরিয়ান বলে তুমি আমার চাহিদা পূরণ করে ঘুমাও। আমি বললাম চাহিদা মানে যাই হোক, আমাকে একটু সময় দেন প্লিজ। কিন্তু তার পাষাণ মন আমার কোনো কথা শোনেনি। অনেক কান্না করছি কিন্তু সময় ছাড়েনি। সেদিন আমি আল্লাহকে বলেছিলাম আমার মৃত্যু দিতে, কিন্তু আল্লাহ শোনেনি। তারপর রাত 4টায় আরিয়ান বলল গোসল করতে। আমি অসহায়ের মতো চুপ করে আছি। 2 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, আমার অনেক ঠান্ডা লেগেছিল, তাও আমি গোসল করলাম। ওয়াশরুমে অনেক কান্না করেছি। তারপর কাঁপতে কাঁপতে রুমে আসলাম। আরিয়ান বলল এখন ঘুমাও, কিছু খাবে? আমি মাথা নাড়িয়ে না করলাম। তারপর আরিয়ান গোসল করতে গেল। আমি কম্বলের নিচে কান্না করছি। সকালে এক ভাবি এসে বলল নতুন বউ এত ঘুমালে হবে? তখন 7টা বাজে, 1 ঘন্টা হয়তো ঘুমিয়েছিলাম। ভাবি বলল তোমার শাশুড়ি একা একা রান্না করছে, তুমি চাও সাহায্য করো। আমি কিছু বললাম না, চলে গেলাম রান্নাঘরে। আমার শাশুড়ির সাথে রান্না শেষ করে নিজের রুমে এসে দেখি আরিয়ান ঘুমাচ্ছে। না চাইতেও মনে মনে বলে ফেললাম আমার ঘুম নষ্ট করে দিয়ে নিজে খুব শান্তিতে ঘুমাচ্ছে। আচ্ছা পুরুষ মানুষ কি এমনই হয়? এভাবে 1 মাস চলে গেছে। আরিয়ান দিনে একরকম আর রাতে অন্যরকম। দিনের বেলায় অনেক ভালো থাকতো, ভালোভাবে কথা বলতো, কিন্তু রাত হলে সে ভুলে যেত আমি কে। আরিয়ান এমন ছিল যে সে আমার পিরিয়ড মানত না। ও 3 মাসের ছুটিতে আসছিল, 2 মাস চলে গেছে। এভাবে আমি মেনে নিয়েছিলাম পুরুষ মানুষ বুঝি এমনই হয়। আরিয়ানের একটা বাজে অভ্যেস ছিল, সে বন্ধুদের সাথে বেশি আড্ডা দিত, অনেক সময় বন্ধুদের সাথে সিগারেট খেত। প্রতিদিন রাতে বাসার সবাই খেয়ে নিত, কিন্তু আমি খেতাম না। আরিয়ান আসলে একসাথে খাবো বলে সারাদিন ঘরের কাজ করে রাত জাগতে হতো। সে রাত 11টা 12টায় বাসায় আসতো। আমি ফোন দিলে বলতো আর একটু পর আসবো, তুমি টিভি দেখো। আমি অনেক অবাক হতাম আর অনেক রাগ হতো আর বলতাম পুরুষ মানুষ অনেক খারাপ, কারণ আরিয়ানই ছিল আমার জীবনের প্রথম পুরুষ, তাও এমন। তারপর 2 মাস যাওয়ার পর একদিন অনেক রাত করে বাড়ি ফিরে আমি খাবার দিলাম, খেয়ে সে ফোন টিপছে আর আমি ঘুমিয়ে পড়ছি। হঠাৎ সে আমার শরীরে টাচ করে। আমি আরিয়ানকে বললাম প্লিজ আজ না, আমার শরীরটা অনেক খারাপ। সে বলল সারাদিন কি কাজ করো? সব কাজ তো আমার মার বোনই করে। আর শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে যাব, এখন আসো। ওর কথা শুনে অনেক রাগ হচ্ছে। আমি বললাম না করছি মানে না। তারপর সে বাইরে চলে যায়। বাড়ি থেকে একটু দূরে একটা মুদির দোকান আছে, সেখানে গেছে সিগারেট খাওয়ার জন্য। আমি অনেকক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়লাম। সকাল 5টায় সে রুমে আসলো, এসে ঘুমানোর জন্য শুয়ে পড়লো। আমি উঠলাম ঘরের কাজের জন্য। আমি সব কাজ করতাম, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, সব কাজ, এমনকি সকলের জামা কাপড় ধোয়া সহ। আসলে সময়ের আগেই সবাই আমাকে বড় করে দিয়েছে। একজন 23-24 বছরের মেয়েকে বিয়ে দিলে যে কাজ করত, আজ আমার 14 বছর বয়সে সেসব কাজ করতে হচ্ছে। এসব বিষয়ে যতটা না কষ্ট ছিল, তার চেয়ে বেশি কষ্ট তখন হচ্ছিল যখন আমার বড় আমাকে বলতো তুমি এমন কি করো। এসব শুনে মনে হতো আমাকে মনে হয় কাজের জন্যই বিয়ে করা হয়েছে। আসলে সত্যিই ওরা কেউ আমাকে বাড়ির বউ মনে করতো না। আসলে আমার বরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো কারণে সেই মেয়ের বাবা বিয়ে ভেঙে দেয়, যার কারণে আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করে। এটা আমি বিয়ের পর জানতে পারি, কারণ আমার শ্বশুর শাশুড়ির ননদ পাশের বাড়ির ভাবিরা বলতো সেই মেয়ে নাকি অনেক সুন্দরী, শিক্ষিত ছিল। মেয়ের বাবার একমাত্র মেয়ে ছিল, ঢাকায় নিজেদের বাসা আছে। আরিয়ান যদি ওই মেয়েকে বিয়ে করতো তাহলে অনেক কিছু পেত, যেহেতু একমাত্র মেয়ের জামাই, অনেক আদর করত। তাদের এই কথা তেমন কানে দিতাম না, কিন্তু যখন দেখলাম আরিয়ানও একই কথা বলে, তখন কেন জানি অনেক কষ্ট লাগতো। বাড়ির পিছনে বারান্দায় গিয়ে অনেক কান্না করতাম, আর এই কান্নার কারণে ঠান্ডা লেগে যেত। সবসময় ঠান্ডার ওষুধ খেতে হতো, আর এই ওষুধ খাওয়ার কারণে আরিয়ান কথা শোনাতো যেগুলো আমি বলতে পারবো না। সেদিন সকালের কাজ শেষ করে সবাই সকালের খাবার শেষ করে চলে যায়, কেউ আমার সাথে কথা বলে না। আমি জানি না কেন হঠাৎ পাশের বাসার ভাবি এসে বলল সাইরা রুমে আসো। উনি বলায় চলে গেলাম রুমে। ভাবি বলল কি হয়েছে তোমার আর আরিয়ানের? আমি বললাম কিছু না তো ভাবি, তাহলে তোমার বর সারা রাত বাইরে কি করে একা একা? আমি জিজ্ঞেস করছি তো বলে ভাবি আমার জীবনটাই শেষ, কেমন মেয়ে বিয়ে করেছি, আমার চাহিদাই পূরণ করতে পারে না। কাছে গেলেই বলে আজকে না, আমাকে সময় দেন, আমি আসছি 3 মাসের ছুটিতে, তাতে সময় দিতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে।
কি যে ভুল করেছি এই মেয়েকে বিয়ে করে। সাইরার কারণে আমার মনটা খারাপ থাকে সারা দিনের জন্য। তারপর আমি চুপ করে খাটে বসলাম, জানি না ভাবি পরে কি বলছে। কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেছি। নিজের কান্না থামিয়ে মনে মনে বললাম, আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করো? আমার বয়সে মেয়েরা কত খুশিতে দিন কাটাচ্ছে, আর আমি প্রতিদিন প্রতিরাত চোখের পানির সাথে কাটিয়ে দিচ্ছি। আল্লাহ, পৃথিবীতে আমার আপন একজন মানুষ কেন দিলে না? একা একা অনেক বকবক করছি, কারণ আল্লাহ ছাড়া আমার কথা কেউ বোঝে না। এখানে আমার কোনো ভুল ছিল না, তাও সরি বললাম। আমি কতটা বোকা ছিলাম, কোনটা আমার ভুল সেটাও বুঝতাম না। আরেকটা বিষয় যেটা আমি এখন বুঝি, আরিয়ান কেমন পুরুষ মানুষ ছিল। সে তার স্ত্রীর সাথে কিছু হয়েছে কিনা প্রতিদিনের কথা তার মা পাশের বাসার ভাবির সাথে শেয়ার করত। আমি ওকে যা বলতাম সব ওদের বলতো, আর এই কথাগুলো আমার শাশুড়ি জিজ্ঞেস করতো আমায় প্রতিদিন সকালে। আগে বুঝতাম না, আমার সাথে প্রতিদিনেই এমন হতে থাকলো। সবাই শুধু আমাকে ভুল বুঝতো, সব দোষ আমার। তাই আমি যখন আমার বাবার বাসায় যেতাম আমার আসতে মন চাইতো না। আর আমি বাসায়ও কিছু বলতাম না যে ওখানে কি হতো, বরং বলতাম সবাই আমাকে অনেক আদর করে। আরিয়ান সৌদি যাওয়ার 2 দিন আগে তার বোনের ডিভোর্স হয়ে যায়। সমস্যা ছিল, কিন্তু কি সমস্যা সেটা আমাকে বলেনি। শুধু বলেছে জামাই নাকি আরেকটা বিয়ে করেছে তাই। আরিয়ান চলে যাওয়ার আগের রাত 1টা পর্যন্ত প্যাকিং করেছে। তারপর প্যাকিং শেষে ঘুমাতে আসছে। আমি চুপ করে দেখছি। হঠাৎ সে বলল, আজকে রাতেও কি বলবে আজ না আরো সময় লাগবে? আমার মনটা খারাপ হয়ে গেল। আগে মন খারাপ ছিল সে চলে যাবে বলে। যেখানে সে বলবে আমি চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, মন খারাপ করো না, তুমি তোমার ফ্যামিলির সাথে ভালো থেকো, আমাকে বোঝানো উচিত ছিল। তা না করে সে পড়ে আছে আমার দেহের দিকে। সারা রাত আর ঘুম হলো না। ভোর 4টায় আমি গোসল করে রান্না করতে শুরু করলাম। অনেক কিছু রান্না করলাম। আজকে আমার শাশুড়ি আমায় কিছুটা কাজে সাহায্য করেছে। আরিয়ান চলে যাবে, যার কারণে আমার ফ্যামিলির সবাই আসছে, আরও অনেক আত্মীয় আসছে। বিকেলে সে চলে গেল। আফসোসের কথা কি জানেন? আরিয়ান যাওয়ার আগে সবার কাছে মাপ চাইছে, সবাইকে ভালো থাকতে বলছে, কিন্তু আমায় সারাদিনের মধ্যে একবারও বলেনি আমি তো চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আমি রাতে বারবার জিজ্ঞেস করেছি, আপনি কি কোনো বিষয়ে আমার উপর রেগে আছেন, কিন্তু সে উত্তর দেয়নি। আমার ইচ্ছে ছিল এয়ারপোর্টে তার সাথে যাব, কিন্তু সে তো কথাই বলেনি, একবারের জন্য জিজ্ঞেস করেনি আমি যাব কিনা। আরিয়ান যাওয়ার 30 দিন পর আমি আমাদের বাসায় গেলাম। বিয়ের আগে কথা ছিল আরিয়ান দেশে যতদিন থাকবে আমি ওখানেই থাকবো। ও চলে গেলে আমি বাবার বাড়িতে থেকে পড়াশোনা করব। আমি যখন আসলাম বাবার বাড়িতে 1 সপ্তাহ থাকার পর আরিয়ান বলছে তার বাসায় চলে যেতে। আমি জিজ্ঞেস করলাম কেন? এমনিতেই বিয়ের ঝামেলার কারণে আমি পড়াশোনায় অনেকটা পিছিয়ে গেছি, এখন আমি আবার পড়তে চাই। এখন আর আপনি তো বাসায় নেই, তাহলে সমস্যা কিসের? আরিয়ান বলল, কিসের পড়া? যা পড়েছ অনেক পড়েছ, বাসায় যাও। আমি তোমাকে পড়াতে পারবো না, বাসায় যাও, মা অসুস্থ। তুমি যদি এখানে থেকে পড়ো বাসার কাজ করবে কে? আমার বউ থাকতে আমার মা বোন কাজ করবে? আমি অবাক হয়ে বললাম, আমি পড়াশোনা ছাড়তে পারবো না, প্লিজ, আমি পড়াশোনা করতে চাই। আমি মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছি, আমি অন্তত এসএসসি পর্যন্ত পড়ি। সে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, এ বিষয়ে আমি স্কুলে কথা বলে দেখি। আমি একটু খুশি হলাম। তারপর আবার শ্বশুর বাড়িতে চলে গেলাম। যাওয়ার 2 দিন পর আমাকে যে গহনাগুলো দিয়েছিল বিয়ের সময়, সেগুলো আমার শাশুড়ি আর ননদ খুলে নেয়। নেবার সময় কি বলেছে জানেন? তারা নাকি বিয়ের সময় দেখেনি আরিয়ান কেমন গহনা এনেছে। কি মজার বিষয় এটা না? যাই হোক, তারপর পরের দিন বিকেলে আমার আব্বুকে ফোন দিয়ে বলেছে আমার শাশুড়ি, বিয়াই, সামনে তো রোজা আবার ঈদ, তাই সাইরাকে কিছুদিনের জন্য আপনাদের বাসায় নিয়ে যান। প্রথম কয়েকটা রোজা আপনাদের সাথে করুক, পরে শেষ কয়েকটা আমাদের সাথে করবে, ওরও ভালো লাগবে। আমি খুশি হলাম, মনে মনে বললাম, যাক, কয়েকটা দিন তো শান্তিতে ঘুমাতে পারবো, কারণ বিয়ের পর থেকে আমার ঘুম ঠিক মতো হতো না। তারপর আব্বু আসলো বিকেলে। আমি তৈরি হয়ে আব্বুর সাথে চলে আসলাম, সাথে আমার কোরআন শরীফ নিয়ে আসলাম, কারণ আমি বিয়ের পর আরিয়ানদের বাসায় নামাজ পড়তাম। আমাদের বাসায় আসার 2 দিন পর রোজা। আমি রোজ নামাজ, কোরআন তেলাওয়াত সব করতাম। সপ্তাহখানিক সবকিছু ভালোই চলছিল, কিন্তু সমস্যা হয় তখন যখন আমায় আম্মু জিজ্ঞেস করে, কি সাইরা, তোর গহনা কোথায়? আম্মু এতদিন হয়তো খেয়াল করেনি। আমি চুপ থাকার পর বললাম, শাশুড়ি মা নিয়েছে। আম্মু বলল, কেন? আমি বললাম, আমি জানি না কেন। তারপর আম্মু আব্বুকে বিষয়টা বলল। আব্বু কয়েকদিন পর আমার শাশুড়িকে জিজ্ঞেস করে, আপা, আপনি কি সাইরার কাছ থেকে গহনা নিয়েছেন? শাশুড়ি মা বলল, হ্যাঁ, সাইরা ছোট মানুষ, এসব জিনিস সামলাতে পারবে না, তাই আমার কাছেই থাক। যদি সে কখনো পড়তে চায় তাহলে চাইবে আমার কাছে। তার 2 দিন পর জানলাম আরিয়ানি বলেছে গহনাগুলো নিতে। আমার শাশুড়ি যখন বলেছিল সাইরা ছোট, গহনা সামলাতে পারবে না, যে মেয়ে সামান্য গহনা সামলাতে পারবে না, সেই মেয়ের উপর আপনারা কত দায়িত্ব তুলে দিয়েছেন। আজ 26 রোজা চলছে, কিন্তু তারা আমার কোনো খোঁজ নেয় না, এবং কে আরিয়ানও 10 দিনের বেশি হয়ে গেছে আমার খোঁজ নেয় না, তার ফ্যামিলির কেউই নেয় না।
আসলে আমি যে বলেছিলাম আমি পড়াশোনা করতে চাই, কিন্তু তারা তো পড়াতে চায় না। আমাকে আরিয়ান আবারও বলেছিল আর পড়তে হবে না, কিন্তু আমি বলেছিলাম পড়লে সমস্যা কি, আপনি তো আর দেশে নাই। কেন বিয়ের আগে কথা দিয়েছিলেন? আমি এসব জানি না, আমি পড়তে চাই। একটু রাগের সাথে কথাগুলো বলেছিলাম, আর তার কারণেই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখছে না। আমি কয়েকবার মেসেজ করেছিলাম, রিপ্লাই দেয়নি। কোথায় আমার রাগ ভাঙানোর কথা, অথচ আমি মেসেজ করি তার রিপ্লাইও পাই না। বাসায় ফোন দিতাম কিন্তু কেউ ধরতো না। হায় রে মানুষ। 26 রোজার দিন আমার শ্বশুর শাশুড়ির ননদ ওনারা এসে বলল, সাইরা চলো, ঈদের জন্য কিছু কেনাকাটা করব। আম্মু একটু রাগের সাথে বলল, আর 17 দিন পর মনে হলো আপনাদের বাড়ির বউয়ের কথা। কি আজব মানুষ আপনারা। কি দোষ করেছে সাইরা? না আপনাদের সাথে সাইরার ঝগড়া হয়েছে, না আরিয়ানের সাথে। তাহলে এরকম যোগাযোগ বন্ধ করেছেন কেন? আপনাদের ভালো মানুষ মনে করে আমার ছোট্ট মেয়েটাকে আপনাদের কাছে দিয়েছিলাম। আচ্ছা, এটা কি আমাদের ভুল? আপনারা যে এমন নিজ প্রকৃতির মানুষ জানতাম না। প্রথমে মেয়ের থেকে গহনা খুলে নিলেন, তারপর মেয়ে যখন বলেছে সে পড়তে চায় একদম যোগাযোগ বন্ধ করে দিলেন। কেন আপা? বিয়ের আগে কথা কি হয়নি? আরিয়ান চলে গেলে মেয়ে আবার পড়াশোনা করবে। ওদেরকে আম্মু অনেক কথা বলেছে। তারপর আমার শাশুড়িও আমার আম্মুকে অনেক কথা শোনালেন যে আপনাদের সাথে আত্মীয়তা করে অনেক বড় ভুল হয়ে গেছে, আগে জানলে কখনোই করতাম না। আপনার জন্য আপনার মেয়ের সংসার নষ্ট হবে। তাদের এই ঝগড়া আমি আর নিতে পারছিলাম না। আমি আমার ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে সুইসাইড করতে চাইছিলাম। ফ্যানের মাঝে ওড়না ঝুলিয়ে দিয়েছিলাম, কারণ আমি বারবার বলার পরেও তারা থামছিল না। তারপর আপু জানালা দিয়ে অনেক বুঝিয়ে থামালো আমাকে। এবার বোঝেন ওই সময় আমার উপর কেমন চাপ তৈরি করেছিল ওরা। তারপর আব্বু এসে ওদের বুঝিয়ে পাঠিয়ে দিল। আমি নিজেকে শান্ত করে নামাজ পড়তে গেলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম যে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি অনেক কান্না করছি, এখানে আমার কি ভুল? তাও কেন আমি শাস্তি পাচ্ছি? কেন এরা আমার সাথে এমন করছে? আমার তো একটা ইচ্ছে ছিল পড়াশোনাটা করব। এটা কি অনেক বড় চাওয়া, অনেক বড় ভুল? বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা করতে নেই মেয়েদের? রাতে আরিয়ান ফোন দিল, আমি সালাম দিলাম। সে সালামের উত্তর না দিয়েই বলল, তোর মা আমার মাকে অপমান করেছে কেন? তোর সামনে তোর মা কিভাবে আমার মাকে অপমান করে? আমার ফ্যামিলির কি কোনো মান সম্মান নেই? আমি বললাম, পুরো কথাটা তো শুনবেন। সে বলে, কিসের কথা? আর তোর কিসের পড়া? এতই পড়ার ইচ্ছে তাহলে বিয়ে করছিলি কেন? পড়তে, তোর বাবা মাকে বলতে পড়াতে। আমি কি বলবো? আমার কান্নাই শেষ হচ্ছে না। তারপর সে আবার বলে, তুই কি মনে করিস তুই তোর বাবার বাড়িতে থাকবি আর আমি তোর বাবার বাড়িতে টাকা পাঠাবো? আমাকে তুই কেমন ছেলে মনে করিস যে তুই যেভাবে বলবি আর আমি গাধার মতো সেগুলোই শুনবো? আরে তোকে তো বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, তুই তো আমাকে স্ত্রীর সুখটাই দিসনি। আমি চুপ করে কান্না করছি। সে বলল, কি হয়েছে? চুপ কেন? মরে গেছিস নাকি? তুই যদি আমার সংসার করতে চাস তাহলে কালকে আমার বাড়িতে চলে আসবি, আর তোর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখবি না, কারণ তোর ফ্যামিলি খারাপ। আমি চাই না ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে। আর আমার মা অসুস্থ থাকে সব সময়, ওনার জন্য একজন মানুষের দরকার। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। বিয়ের 2 মাস পর যখন আমার দ্বিতীয়বার পিরিয়ড হয়, অনেক পেট ব্যথা করছিল। সারা রাত পেট ব্যথা করছিল। সকালে ঘুম থেকে উঠিনি সেই দিন, কারণ পেট ব্যথাটা কমেনি। সেই দিন আমার শাশুড়ি রান্না করছিল, যার কারণে আমাকে অনেক কথা শুনিয়েছিল, এবং কি আরিয়ানো। অথচ সে সারা রাত আমার সাথেই ছিল, দেখেছে আমি সারা রাত পেট ব্যথায় কতটা কান্না করেছি। তাও সে সকালে বলেছে আমি নাকি অভিনয় করছি। আর আসছে আবারও তার মায়ের চিন্তাটা করছে। তার মা অসুস্থ থাকে সব সময়, ওনার জন্য একজন মানুষ দরকার। এখন তো আমার মনে হচ্ছে আরিয়ান বিয়ে করেছে আমাকে বাড়ির কাজের লোকের জন্য। আমি ফোন কেটে দিয়ে কান্না করছি। এই কান্না ছাড়া আমার আর কিছু করার ছিল না। আমি ফুপিয়ে ফুপিয়ে অনেক কান্না করছি। আসলে এই বিয়ের পর থেকে আমি শুধু কান্নাই করছি। আজ নতুন না, হয়তো আজ একটু বেশি। সেই রাতে আরিয়ান আর ফোন করেনি। সকালে আমি তার ফোনের অপেক্ষায় ছিলাম। রাতে যা হয়েছিল আমি কাউকে কিছুই বলিনি, বললে সমস্যা আরও বাড়বে। একদিন পর ঈদ, সবার চোখে মুখে কত আনন্দ, কিন্তু আমার চোখে শুধু পানি, কারণ আমি আমার দোষটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিবার ঈদে হাত ভর্তি মেহেদি দেওয়া, কিন্তু এবার দিলাম না। এভাবে অনেক দিন চলে যায়, কিন্তু তারা কিছুই বলে না। আব্বু ফোন দিলেও ধরে না। আমি আবার পড়াশোনা শুরু করলাম। স্কুল বন্ধুদের সাথে থাকলে সব ভুলে যেতাম, আবার বাসায় আসলে সবকিছু মনে পড়ে যেত। স্কুলে সবাই মাঝে মাঝে অনেক জিজ্ঞেস করতো, তোর বরের কি খবর, কথা হয়? আমি নিচের দিকে তাকিয়ে মিথ্যা বলতাম, হ্যাঁ হয়। আর একটা কথা অনেকে জিজ্ঞেস করতো, যার কারণে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিছি, কারণ আমি প্রতিদিন মিথ্যা বলতে পারবো না। নিজেকে 4 দেওয়ালে বন্দি করে রাখলাম। আমার কোনো দোষ ছিল না, কিন্তু শাস্তিটা আমি পাচ্ছি কারণ আমি মেয়ে। এভাবে 2 বছর 7 মাস কেটে গেছে। এতদিনের মধ্যে আরিয়ান কিংবা তার পরিবারের কেউই আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি।
আরিয়ান দেশে আসছে ছুটিতে, আমি জানি না কবে আসছে, তবে 24শে জুলাই 2024 সে এবং তার বাবা, কাকা আরও কয়েকজন সাথে নিয়ে আমাদের বাসায় আসছে। আমি স্কুল থেকে আসছি 4টায়, সে আসছে 5টায়। ওদের দেখে আমার অনেক রাগ হচ্ছিল, কেন আসছে ওরা। আমি আমার রুমে বসে আছি, আব্বু ওদের সাথে কথা বলছে, আম্মু নাস্তা দিল সবাইকে। আমার ওদের দেখে পুরনো সব কথা মনে পড়তে শুরু করলো, যে আরিয়ান কি ব্যাপার করেছে আমার সাথে। সে অনেক লোক দিয়ে আমাকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছে। আমি কিছু উপায় খুঁজে না পেয়ে উঁচু করে নামাজ পড়তে বসলাম। অনেকদিন পর আবারও কান্না করে আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমি তো কোনো উপায় পাচ্ছি না, তুমি কেন আমার অতীত আবার সামনে আনলে? কেন আসছে সে আবারও আমাকে ঠকাতে? আল্লাহ, আমি এত কিছু জানি না। সে যদি সত্যিই তার ভুল বুঝতে পারে আর সে যদি সত্যিকারের জীবন সঙ্গী হতে চায়, তাহলে সে আমাকে পাবে। আল্লাহ, তুমিই তাহলে আমাদের এক করো, না হলে করো না, কারণ আমি আর দ্বিতীয়বার ভাঙতে পারবো না। আমিন। মোনাজাত শেষ করে উঠে খাটে বসলাম। আব্বু আসলো, বলল একটু আসো। আমি গেলাম, সালাম দিলাম সবাইকে। আমি বসলাম। আমি ওখানে আরিয়ানকে দেখিনি। তারপর আমাকে সবাই বলল, দেখো আরিয়ান ভুল করেছে, সে স্বীকার করেছে, তুমি মাফ করে দাও আর তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তখন আমি বললাম, সে যে এমন দ্বিতীয়বার করবে না তার কি গ্যারান্টি? সে যে আমার সাথে এমন করছে কোন দোষে? আমি কি জোর করে বিয়ে করেছিলাম? বলেন আপনারা, কেন করলো এমন? 2 বছর 7 মাস পর আমার কথা মনে পড়লো। এতদিন আমি বেঁচে আছি না মরে গেছি খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। আচ্ছা, আপনাদের মেয়ের সাথে যদি এমনটা কেউ করতো তাহলে কি করতেন? জানি মাফ করতেন না, তাহলে আমিও আপনাদের মেয়ের মতোই। আমি এত কিছু বুঝি না। আপনারা যদি এমন কোনো গ্যারান্টি দিতে পারেন যেমন করবে না, আমি যেতে রাজি। যাওয়ার কথাটা আমি মন থেকে বলিনি, তাও যাওয়ার কারণ ছিল সমাজ। কারণ একটা মেয়ে যতই ভদ্র হোক না কেন, যদি মেয়েটার সংসার ভেঙে যায় তাহলে সেই মেয়েকে সমাজ ভালো চোখে দেখে না। আর একটা ডিভোর্সি মেয়েকে কেউ মেনে নিতে চায় না। মানুষ কখনো দেখে না কি জন্য মেয়েটার সংসার ভেঙে গেছে। সমাজের মানুষ মনে করে সব দোষ মেয়েটার। যাওয়ার তেমন কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু বাবা মায়ের সম্মান আর এই সমাজের মানুষের মুখ বন্ধ করার জন্য দ্বিতীয়বার আমি যেতে রাজি হলাম। কিন্তু যাওয়ার আগে আমার কিছু শর্ত আছে। তা হলো, আরিয়ান যেহেতু ছুটিতে আসছে, সে আবার চলে যাবে, কিন্তু আমি আমার পড়াশোনা ছাড়বো না। আর আমি আমার বাবার বাড়িতেই থাকবো সে চলে গেলে। আর 4 মাস পর আমার এসএসসি পরীক্ষা। আমি চাই না আমার পড়াশোনার কোনো ক্ষতি হোক, তাই আমার পড়াশোনা বন্ধ করা যাবে না। যদি এসব বিষয়ে রাজি থাকে তাহলে আমি দ্বিতীয়বার যাব। আরিয়ান বলল, আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। এবার সাইরার সব কথা মানবো আমি, শুধু তাকে বলেন আমার কাছে ফিরে আসতে। তার কথা শুনে তেমন একটা ভালো লাগলো না, কেন জানি মনে হচ্ছিল সেই সব কথা মিথ্যে বলছিল। আমি তো শুধু যেতে রাজি হলাম বাবার সম্মান আর আরিয়ানের একটা সুযোগ। প্রথম থেকেই তো আমি বিয়েতে রাজি ছিলাম না। এখন এসব হবার পর আরিয়ানের প্রতি ভালোবাসা না, শুধু ঘৃণা আসে আমার মনে। কারণ যে ছেলে 2 বছর 7 মাসের মধ্যে একদিনও কোনো খোঁজখবর রাখার প্রয়োজন মনে করেনি, তার প্রতি কিভাবে ভালোবাসা জন্ম নিবে আমার? এখন আমি আর আগের পিচ্ছি সাইরা না, এখন আমার বয়স 17 বছর। এখন আমি অনেক কিছুই বুঝি, তাই হয়তো আরিয়ান সব শর্ত মেনে নিয়েছে। তারপর ওনারা সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করলো। সালিশের কিছু লোক বলেছে, বউ যেহেতু রাজি হয়েছে তাহলে তোমাদের বাসায় যাওয়ার আগে গহনাগুলো দিয়ে নিয়ে যাবে, এই বলে সবাই চলে গেল। তারপর সেই রাতে আমি আরিয়ানের সাথে তার বাসায় গেলাম। আজ 2 বছর 8 মাস পরেই বাড়িতে আসলাম। আমার আশাতে কেউ খুশি না, দেখেই বুঝতে পারছি। আমি শাশুড়িকে আর ননদকে সালাম দিয়ে কেমন আছেন বললাম, কিন্তু কেউ কিছু বলল না। আমি আমার রুমে খাটে বসলাম, তখন অনেকে আমাকে দেখতে এলো। হঠাৎ করে কারেন্ট চলে গেল। একটা বাচ্চা কান্না করে উঠলো। আমি গুরুত্ব দিলাম না, অনেক গরম লাগছে আর কারেন্টও নেই। রুমে থাকা পিছনের দরজাটা খুলে দিলাম, হালকা বাতাস আসছে রুমে। আমার রুমের বাইরে অনেক মানুষ কথা বলছে আমার বিষয়ে। রাত 12টা বেজে পার হয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ান এখনো রুমে আসেনি। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। আরো কিছুক্ষণ পর আরিয়ান এলো, এসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফোন চার্জে রেখে আমার পাশে বসলো। মুচকি হাসি দিয়ে বলল, কি খবর, কেমন আছো? আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পর মনে পড়লো আমি কেমন আছি। কেমন মানুষ আপনি? সে বলল, হ্যাঁ, একটা ভুল তো আমি করেছি, তোমার সাথে কেন যোগাযোগ রাখিনি। তুমিও তো পারতে ফোন দিতে, তুমিও তো দাওনি। আমি বললাম, ঈদের সময় মেসেজ করেছি, আপনি রিপ্লাই করেননি। সে বলল, মেসেজ করো কেন, ফোন দিতে। মনে মনে বললাম, কি আজব মানুষ, নিজে ভুল কখনো স্বীকার করবে না। সে বলল, সব বাদ দাও, আসো কাছে আসো। আমি বললাম, না, যে এতদিন বউ ছাড়া থাকতে পারে, এতদিন কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে না, আজকে তার কেন বউ লাগবে, কেন আজকে তার বউ প্রয়োজন? সে বলে, আমি তো এতদিন দেশে ছিলাম না, এখন এসেছি,
সে বারবার আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আমি আসতে দিচ্ছিলাম না, কারণ সে এখনো একবারও আমাকে সরি বলেনি। সে সালিশের লোকদের সামনে ভুল স্বীকার করলেও এখন সে এমন ব্যবহার করছে যেন সব দোষ আমার, সে কিছুই করেনি। উনি কোনো অ্যাটিটিউড দেখাচ্ছে। আরিয়ান হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম ছাড়েন। সে বলল আস্তে, পাশের রুমে মা আছে। আমি বললাম থাকুক, উনি শুনুক। তারপর আমি তাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কারেন্ট ছিল না, লোডশেডিং হচ্ছে আজ বেশি। ব্যবসা গরম পড়েছে। আমি উঠে বসলাম। আমার ওঠাতে আরিয়ানের ঘুমও ভেঙে যায়। জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম অনেক গরম। পিছনের দরজাটা খুলে দিল আর হাত পাকা দিয়ে বাতাস করতে শুরু করলো। রাত 3টা বাজে। চোখে আমার ঘুম নেই। একে তো গরম, আর কেন জানি ঘুম পাচ্ছে না। আরিয়ান সারা রাত হাত পাকা দিয়ে বাতাস করলো। অনেকক্ষণ চেষ্টা করেছিল ফিজিক্যালি হওয়ার, কিন্তু আমার এখনো ওর প্রতি রাগ। একবারও সরি বলেনি। সকাল হলো, 7টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠিনি এখনো। পাশের বাসার ওই ভাবিটা এসে ডাকলো। আমি উঠলাম, আরিয়ানও উঠলো। তারপর আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। শাশুড়ি রান্না করছে। রুমে দুজনের নাস্তা দিয়ে গেছে। আমি কিছু খাইনি। কেন জানি আমার খিদে মরে গেছে। আরিয়ান খেলো। আমাকে কয়েকবার বলছে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইনি। তারপর সকালে যখন রুম থেকে বের হয়েছি, একটা বিষয় দেখে অনেক অবাক হলাম। আমার ননদের কোলে বাচ্চা। সপ্তাহখানেক হয়েছে তার সিজার হয়েছে। একটা সুন্দর মেয়ে বাচ্চা হয়েছে। আরিয়ান হঠাৎ করে বলল তৈরি হও, তোমাদের বাসায় যাব কাল। কথা দিয়েছিলাম আজকে সকালে যাব তোমাদের বাসায়। দুজন আসলাম আমাদের বাসায়। সারাদিন থেকে বিকেলে চলে গেলাম। আরিয়ান আমাকে বাসায় দিয়ে সে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। 11টার সময় বাসায় আসে কোন আইসক্রিম আর দই নিয়ে। কোন আমার ফেভারিট আইসক্রিম, কিন্তু আমি খাইনি, ফ্রিজে রেখে দিলাম। তারপর সেই রাতে আমরা ফিজিক্যাল হলাম। আমার ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, জানি সে আবার রাগ ভাঙাবে না। আবার বাসায় চলে আসলাম। আমার ননদ তখন গোসল করতে গেল। আমার শাশুড়ি বাসায় ছিল না। খালি রুমে বাচ্চাটা কান্না শুরু করছে। আমি তাড়াহুড়ো করে আমার রুম থেকে বেরিয়ে গেলাম। গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। ছোট বাচ্চা আমার অনেক পছন্দ, তাও আবার মেয়ে বাচ্চা। এই বাসায় বাচ্চাটা যে কে আমাকে কেউ বলেনি। রাতে আমি আরিয়ানকে বললাম ম্যামের সাথে থাকা বাচ্চাটা কে, আমি কি জানতে পারি? আরিয়ান বলল ওটা আমার ভাগ্নি আলিয়ার মেয়ে। সে আরও বলল আলিয়ার স্বামী নাকি তার সাথে কোনো যোগাযোগ রাখছে না 1 বছর ধরে। বাচ্চাটাকে নাকি একবারও দেখতে আসেননি। আলিয়ার শ্বশুর বাড়ির কেউই আসেননি। আরিয়ান আরও বলল আলিয়ার জামাইকে নাকি মেরে ফেলবে, কারণ তার বোনের সাথে কেন যোগাযোগ রাখছে না। আর্মি অফিসার শুনে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। বাড়ি থেকে এখন ঝামেলা করছে। নিজের অজান্তে মনে কিছু প্রশ্ন উকি মারল। মনে মনে বললাম আরিয়ান, তোমার করা ভুলের শাস্তি তোমার বোন পাচ্ছে। তুমি আমার সাথে কোনো কারণ ছাড়া যোগাযোগ বন্ধ করেছিলে, আর আমি তার জন্য অনেক কান্না করেছি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। দেখো আল্লাহ কিভাবে অন্যকে দেওয়া কষ্ট নিজের মাঝে ফিরিয়ে দেয়, তাও ডাবল করে। তুমি এক সাইডার খোঁজ নাওনি। তোমার বোনের হাজবেন্ডও তোমার বোন সহ তোমার ভাগ্নির খোঁজ নিচ্ছে না। এটাই আমার বিচার। এভাবে 22 দিন থাকা হলো। এই 22 দিন প্রতিদিন কান্না করেছি। আরিয়ানের ব্যবহার আগের চেয়ে খারাপ করতে লাগলো। কিন্তু এই 22 দিনের মধ্যে একদিন পাশের বাসার ভাবি বলেছিল সাইরার আরিয়ানের সংসার বেশি দিন থাকবে না, ওরা খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। ঈদুল আজহা ওদের বাসায় করলাম। ঈদের 2 দিন পর আরিয়ান সহ তার পরিবারের আসল চেহারা দেখলাম আমি। ঈদ যাওয়ার প্রথম দিন আমার ফ্যামিলির দাওয়াত ছিল ওদের বাসায়। দাওয়াত শেষ করে সবাই চলে এলো। আমার ইচ্ছে ছিল আব্বু আম্মুর সাথে আমাদের বাড়িতে চলে আসা, কিন্তু আরিয়ান নিষেধ করেছে, তাই কিছু বলিনি। সে বলল যাব আরো কিছুদিন পর। ঈদের 3য় দিন সকালবেলা কাজ শেষ করে টেবিলে সবাই খাবার খাচ্ছিল। তখন আরিয়ান হঠাৎ করে বলল তৈরি হয়ে নাও, তোমাদের বাসায় যাব। মনে মনে অনেক খুশি ছিলাম, কিন্তু একটু অবাক হলাম হঠাৎ কি হলো। কালকেই তো না করলো, আজ আবার যেতে বলছে। তেমন গুরুত্ব দিলাম না কথাটার। তারপর আমি যাওয়ার জন্য তৈরি হলাম। সে নিজেও তৈরি হলো। আব্বু তাদের পুরো ফ্যামিলিকে আমাদের বাসায় দাওয়াত করেছিল। সবাই বলেছে দুপুরে যাবে। সকালবেলা আমাকে আরিয়ান আমাদের বাসায় রাখতে যাবে। আমি কিছু বললাম না। এমনিতেই তারা আমার প্রতি খুশি না, সেটা দেখা যাচ্ছে। তবে এমন কোনো কথা বলতে চাই না যাতে করে ওরা আমার উপর রেগে থাকে, তাই বলছে আপনাদের ইচ্ছে। সকালবেলা আমি আর আরিয়ান বের হয়ে আসলাম। কিছু দূর আসতেই ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করলো। আমি অনেকটা ভিজে যাচ্ছি। হঠাৎ আরিয়ান বলল ঈদের পর প্রথম যাচ্ছি তোমাদের বাসায়, খালি হাতে যাওয়া যায় নাকি? তুমি বাসায় চলে যাও। দুপুরবেলা কিছু কিনে আব্বু আম্মু সবাইকে সাথে করে নিয়ে তোমাদের বাসায় আসছি। আমি বললাম কিছু লাগবে না, আপনি চলেন। আর আমাকে রাস্তায় কেন রেখে যাবেন, বাসা পর্যন্ত চলেন। আমি অনেকবার বলেছি, কিন্তু সে আর কথা শুনেনি। তারপরে আমি আর কিছু বললাম না। আমি চলে আসলাম বাসায়। সে চলে গেল অটো করে। বাসায় আসতে আম্মু বলল একা কেন? আমি সব কিছু বললাম। তারপর আমি ফ্রেশ এলাম, কিছু খাবার খেলাম। একটা সত্যি কথা কি জানেন, আজ অনেকদিন পর তৃপ্তি করে খাবার খেয়েছি বাসায়। বিয়ে হওয়ার পর ওই বাড়িতে যতদিন থেকেছি অনেক বেলা না খেয়েছিলাম।
আর 22 দিন যে থেকেছিলাম অনেক দিন না খেয়েছিলাম। আমি খেলাম নাকি খেলাম না কেউ জিজ্ঞাসা করতো না, আরিয়ানও না। তারপর দুপুর হয়ে গেল, এখনো ওরা আসেনি। আমি ফোন করলাম অনেকবার কিন্তু কেউ ফোন ধরেনি। 1 ঘন্টা পরে আমি আবার ফোন করলাম আমার ননদের ফোনে। সে বলল আমাদের বাসা থেকে কেউ যাবে না, তুমি 2 দিন থাকো, 2 দিন পর যাবে। এই বলে ফোনটা কেটে দিল। আমি কিছুই বুঝলাম না। এদিকে বাসায় সব আয়োজন করা হয়ে গেছে তাদের জন্য। তারপরে আরিয়ানকে ফোন করেছি, সে ধরেনি। একদিন চলে গেল, কোনো ফোন ওখান থেকে আসে না। আমি করলে ধরে না। 3 দিন পেরিয়ে যাওয়ার পর রাত 9টায় হঠাৎ অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা ধরলাম না, চিনি না তাই, কিন্তু লাগাতার কল করতে লাগলো। একবার ধরলাম, বললাম কি আপনি কেন ফোন করেছেন, কার কাছে ফোন দিয়েছেন, অনেকগুলো প্রশ্ন ছুড়ে মারলাম। হঠাৎ আরিয়ান বলল আমি তোমার হাজব্যান্ড। আমি অবাক, এটা তো বিদেশি নাম্বার। সে বলল আমি সৌদি চলে এসেছি, হঠাৎ করে ভিসার কিছু সমস্যা চলছিল, তাই কাউকে কিছু বলা হয়নি, হঠাৎ চলে আসলাম। আমি এয়ারপোর্টে গিয়েছিলাম, ভেবেছিলাম এখানে কাগজপাতি ঠিক করা যাবে, কিন্তু হয়নি। আমার কোম্পানি থেকে ফোন দিয়ে বলেছে আজকের মধ্যে সৌদিতে না আসলে আর আসতে পারবে না, যার কারণে কাউকে কিছু বলা হয়নি। আমি হুট করেই চলে আসছি। আমার বাসায় আর কিছু বলিনি, আজ বলছি। তখন আমার মুখের ভাষা হারিয়ে গেছে। সে আবারও আমাকে ঠকালো, তাও কাঁপা কাঁপা গলায় বললাম আপনি না বলেছিলেন 6 মাসের ছুটিতে আসছেন, তাহলে হঠাৎ এমন কি করে হতে পারে? সেটা উত্তর দিল না সে শুধু বলল কাগজপাতির সমস্যা ছিল তাই। আরও বলল এমন এক সিচুয়েশন তৈরি হয়েছিল বাসায় বলতে পারিনি, জামা কাপড় কিছুই আনেনি, এয়ারপোর্ট থেকে চলে আসছি। আরিয়ান বলল চিন্তা করো না, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। এই বলেই ফোনটা কেটে দিল। আমার রাতের খাওয়ার হলো না, চুপচাপ ঘুমিয়ে পড়ি। আমি বাসায় কিছু বলিনি। একদিন পেরিয়ে যাওয়ার পর আরিয়ানকে জিজ্ঞেস করলাম আপনি কি আব্বুর সাথে কথা বলেছেন? সে বলে না, বলিনি। তোমার আব্বুকে ফোন দিয়েছিলাম কিন্তু ধরেনি। এভাবে 2 দিন কেটে গেল। শুধু একটু একটু আরিয়ানের সাথে কথা হতো, কিন্তু তার ফ্যামিলি থেকে আমার কেউই খোঁজ নিত না। 2 দিন পর আম্মু জিজ্ঞেস করলো তোর শ্বশুরবাড়ির লোকদের না দাওয়াত দিলাম আর আসবে না? আমি আব্বু সবাইকে বললাম বিষয়টা, আরও বললাম আরিয়ান ফোন দিলে তুমি ধরো না কেন? আব্বু বলল আমাকে তো কোনো ফোন দেয়নি। আমিও ফোনটা চেক করলাম, সত্যিই আরিয়ান তো কোনো ফোন দেয়নি আব্বুর ফোনে, কিন্তু সে আমার সাথে কেন মিথ্যা বলল? এ বিষয়ে আব্বু সালিশে আসা লোকদের জানালো, জানি না ওনারা কি বলেছে। আরও একদিন পার হয়ে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে। আমি ফোন ধরলাম, আমার শাশুড়ি ফোন ধরলো। আমি সালাম দিলাম, আমাকে বলল কবে আসবে। আমি কিছু বলিনি। তখন উনি বলল সাইরা একটা কথা কি জানো? আমি বললাম কি? বলল আরিয়ান যে চলে গেছে। বললাম হ্যাঁ, যাওয়ার 3 দিন পর বলেছে। উনি বলল আমাদের কাউকে কিছু বলে যায়নি। আমি আর কিছু বললাম না। তো পরের দিন সকালবেলা আমার শ্বশুর আসছে আমাকে নিতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমার শ্বশুরের সাথে আমি ওনাদের বাসায় গেলাম। ওখানে যাওয়ার পর অনেক অবাক হয়েছি। ঘরে ঢুকতেই ঘরের পরিবেশটা পাল্টে গেছে। আমার রুমে আমার ননদ শিফট হয়েছে। আমি বোরকা খুলে ফ্রেশ হয়ে খাটে বসলাম। খাটের চাদরটাও চেঞ্জ করে ফেলেছে, একটা পুরনো চাদর বিছানো। এসবের থেকে বড় বিষয় কি জানেন? আরিয়ানের একটা জামা কাপড়ও রুমে ছিল না, অথচ সে নাকি কিছুই নিয়ে যেতে পারেনি। এসব দেখে আমি অনেক অবাক হয়েছি। রাতে আমার ননদ আর তার বাচ্চার সাথে ঘুমালাম, ঘুম হয়নি, কারণ বাচ্চা সারা রাত কান্না করে আর লাইট চালানো। বিয়ের পর থেকে ওই বাসায় আমি কোনো প্রাইভেসি পাইনি। আরিয়ানের সাথে কখনো একা সময় কাটাতে পারিনি রাত ছাড়া, কারণ সব সময় আমার রুমে মানুষ চলাফেরা করত। এখন আরিয়ান চলে গেছে, এখন তো বেশি হবে, এটা স্বাভাবিক। সকালে ঘরের কাজ করে যে নাস্তা করব তার সৌভাগ্য আমার নেই। আরিয়ান ফোন করেছে, তার মায়ের সাথে কথা বলা শেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছে। সালাম দিয়ে কেমন আছে জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমার প্রতি রেগেছিল কেন আমি জানি না। সে বলেছে আমি দেশে গেছি আরো 5 মাস আগে, শুধু দেশেই যাইনি, আমি অন্য একটা বিয়ে করেছি, আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। আমি ভাবলাম হয়তো সে মজা করে কথাগুলো বলছে, কিন্তু তখন সত্যি লাগা শুরু হলো যখন সে বারবার একই কথা বলছে। সে এখন আমাকে একটা অফার দিতে চাচ্ছে, অনেক সুন্দর অফার। প্রতিটা মেয়ের জীবনে যদি এমন একটা হাজবেন্ড জোটে তার বাইরের শত্রুর প্রয়োজন নেই। সে বলে যদি থাকতে চাও তাহলে সতীনের ঘর করতে হবে, পড়াশোনা সারতে হবে, কারণ আমি তোমাকে পড়াতে পারবো না, আমি তো তোমাকে চাকরি করাবো না যে তোমার পড়তে হবে। এভাবে 5 দিন কেটে গেল। সে আগের থেকেও বেশি হিংস্র হয়ে গেল, বেশি বেশি কথা শোনাতে শুরু করলো। আমার ফ্যামিলি ভালো না, আমাকে বিয়ে করা ভুল হয়েছে, অনেক কথা শোনাচ্ছিল। তার মাও আমাকে যৌতুকের খোঁটা দিচ্ছিল, তোমাকে বিয়ে করে আমার ছেলের কি লাভ হয়েছে, অন্য জায়গায় বিয়ে হলে অনেক কিছু পেত। এদিকে আমার পরীক্ষার সময় চলে আসে, আমার পড়তে হবে, কিন্তু আমার ডিপ্রেশনই কমছে না, পড়বো কি করে? এত কিছুর পরে আমি বাসায় কিছু বলিনি, ঝামেলা বাড়বে বলে সবকিছুই মেনে নিতে চেয়েছিলাম।
কিন্তু পারছিলাম না। দিন যাচ্ছে অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। আমার পড়াশোনা ছাড়তেই হবে। এদিকে আরিয়ানের কথার ধরন দিন যাচ্ছে আর খারাপ হচ্ছে, যার কারণে ফোন দিতে ভয় পেতাম। শুধু কান্না করতাম, শান্তিমতো কান্নাও করতে পারতাম না। ওয়াশরুমে গিয়ে কান্না করতাম। একসময় আমার ননদ বলতে শুরু করলো, ভাইকে এখানে বিয়ে করানো উচিত হয়নি, দূরে কোথাও বিয়ে করলে ভালো হতো। আমি আর নিতে পারছিলাম না। আরিয়ানের সাথে সম্পর্ক ভালো নেই, তার ফ্যামিলির সাথেও নেই। আরিয়ানকে বললাম আমি পরীক্ষা দিতে চাই। সে বলল স্কুলে না করে দিতে, যে তুমি আর পড়বে না। বিকেলে আপু আসছে আমাকে নিতে, কারণ টেস্ট পরীক্ষা আমি দিতে পারিনি। এখন ফাইনাল না দিলে তো হবেই না। আমি আরিয়ানকে বললাম আমি স্কুলে না করে দিতে যাব, যে আমি আর পড়বো না, আমাকে যেতে দাও। এটা বলে আমি আপুর সাথে আমাদের বাসায় আসি। বাসায় আসার পর স্কুলে গেলাম। সবাই আমাকে দেখে অনেক খুশি। আমার বান্ধবী, স্কুলের ম্যাম সবাই খুশি। রাতে আরিয়ান ফোন দিল। ফোন ধরতেই বলল স্কুলে কথা হয়েছে। আমি বললাম না, আমি কোনো পড়াশোনা ছাড়তে পারবো না। সেটা শুনে সে অনেক খারাপ ভাষায় আমাকে গালি দিতে লাগলো। শেষে একটা কথা আমার গায়ে লেগে গেল। সে বলল পড়াশোনা ছাড়বি কেন? পড়াশোনা ছাড়লে তো পীড়িত করতে পারবি না। এক জামাই দিয়ে তো তোর হয় না। স্কুলে তো ছেলেদের মুখ দেখতে হবে তোর। আমার অনেক রাগ হচ্ছিল। আমি বললাম তোর যদি এত বইয়ের চিন্তা থাকতো তাহলে তুই চোরের মতো যেতি না, আমাকে জানিয়ে যেতি। কাপুরুষ, এতদিন তোর সব সহ্য করেছি, কিন্তু এখন তুই আমার উপর কোনো অধিকার খাটাতে পারবি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। হ্যাঁ, অন্য ছেলেদের মুখ দেখবো, কারণ তুই কাপুরুষ, চোরের মতো চলে গেছিস। সেজন্য আমার অন্য ছেলের প্রয়োজন। ওর উপর রাগ আর ঘৃণা রেখে কথাগুলো বলেছি। সে আমার আপুর ফোন দিল। আপুকে অনেক ধমকের সুরে বলল, তুই আমার বউ আমার বাড়ি থেকে কেন আনছিস? তোর মতো খারাপ বানানোর জন্য? তোর নামে মামলা করব। তুই 10 লক্ষ টাকা আর 5 লক্ষ টাকার গহনা নিয়ে আসছিস। আপু বলল, তোর যা খুশি তুই তাই কর, দেখি তুই কত কি করতে পারিস। আর তুই আমার ফোনে কখনো ফোন দিবি না, এই বলেই ব্লক করে দিল। তারপর আমি আপুকে সবকিছু বললাম। সে যে আরেকটা বিয়ে করেছে সেই কথাও আবুকে বললাম। আব্বু তদন্ত করে দেখে সে বিয়ে করেছে কুষ্টিয়ায় তার এক বন্ধুর বাড়ির কাছে। আর সালিশে যে বলেছিল সবকিছু মিথ্যা, কারণ ও ভয় পেয়েছিল যদি আমার বাবা মামলা করে দেয় তাহলে আর বিদেশে যাওয়া আটকে যাবে, তাই না বলেই চলে গেছে। আজ 1 বছর 2 মাস হয়ে গেছে ও আমার কোনো খোঁজ খবর নেয় না। আমিও আর কোনো যোগাযোগ করি না। এত ডিপ্রেশন আর নিতে পারছি না। কোরআন তেলাওয়াত শুরু করলাম, আল্লাহর কাছে ধৈর্য চাইলাম। আল্লাহর সমস্যা দিয়েছে, সমাধানের রাস্তা তিনিই দেখাবেন। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য আমার সংসার ভেঙে গেছে। এখন এই পড়াশোনাটা আমি হারাতে চাই না। আমার পরীক্ষাটা সুন্দর হলো, পাস করলাম, কিন্তু পড়াশোনাটা আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না, কারণ আব্বুর একটা সমস্যার কারণে আমার পড়াশোনার খরচ চালাতে পারেনি। আমার ভাই আমার কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে পড়াশোনা বাদ দিতে হলো। এখানে সব দোষ আমার, তাই না? নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, নিজের ইচ্ছাতেই পড়াশোনা ছাড়ছি, শুধু নিজের ইচ্ছায় মরতে পারছি না। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আরিয়ান যদি আবার ফিরে আসে তাকে আমি অ্যাকসেপ্ট করব নাকি করব না? আর অভিভাবকদের কাছে একটা প্রশ্ন, আপনার মেয়ে যাতে একটু ভালো থাকে এর জন্য বড়লোক ঘরে মেয়ে বিয়ে দিবেন না। বড়লোক ঘরে মানুষ থাকে না, জানোয়ার থাকে। আর আমাদের সমাজ বাল্যবিবাহ কখনোই থামাতে পারবে না, কারণ আপন বাবা মাই মেয়েদের বোঝামনি করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, মেয়েকে বিয়ে দেন ভালো ফ্যামিলি দেখে আর প্রাপ্তবয়স্ক হলে। আর আমার জীবন নষ্ট করার পিছনে আমার ফ্যামিলির হাত। আল্লাহ যাতে এমন ফ্যামিলি কোনো মেয়েকে না দেয়। আমি শুধু একটু পড়তে চেয়েছিলাম, সবাই মিলে আমার জীবনটাকে তামাশা বানিয়ে রেখে দিল। এই সমাজের মানুষ আমাকে দেখতে পারে না, কারণ ডিভোর্স না হয়েও ডিভোর্সের মতো পড়ে আছি। আমার জীবনের শুরু থেকে কিছু ভালো ঘটেনি, সামনেও ঘটবে না সেটা আমি জানি। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, জীবনসঙ্গী এমন খুঁজবেন যে আপনার হাসির পেছনে থাকা কষ্ট এবং আপনার চুপ থাকার পেছনের কারণটা খুঁজে বের করবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ডিপ্রেশন থেকে বের হতে পারি। সে হয়তো তার সংসার সাজিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবে, আর আমি ওকে বারবার বিশ্বাস করে ঠকে গেছি। জীবনে যাই করেন, বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। সবাই ভালো থাকবেন। তো এই ছিল আজকের আমাদের গল্পটা। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।